উজান থেকে নেমে আসা ঢলে আর টানা বৃষ্টিতে সিলেট অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। সামনের মাসে এই বন্যা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রধানমন্ত্রীর। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনিক সভায় তিনি বন্যা মোকাবেলায় সরকারি দপ্তরগুলোকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। সভায় সারা দেশের ১০৭ পুলিশ থানার অবকাঠামো উন্নয়নে ১,৬০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। নতুন অর্থবছরের প্রথম একনেক সভায় অনুমোদন হয় ১১ প্রকল্প, যেখানে ব্যয় হবে প্রায় ৫,৪৬০ কোটি টাকা। ৯৮% সরকারি অর্থায়নে। অনুমোদনকালে অগ্রাধিকার চিহ্নিত করে প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভা শেষে সংবাদ সম্মেলনে বলা হয়, উন্নয়ন প্রকল্পে ২ থেকে ৩ ফসলি জমির ব্যবহার না করার নির্দেশ দেন সরকার প্রধান। জানানো হয়, প্রধানমন্ত্রী আশঙ্কা করছেন বন্যার ব্যাপকতা নিয়েও। বর্ষাকালে মাঠ পর্যায়ে বাস্তবায়ন ব্যাহত হওয়ায় নতুন উন্নয়ন প্রকল্পের দাপ্তরিক কাজ শেষ করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এটি একদম ক্যাটাগরিক্যালি বলেছেন যে বৃষ্টি যেভাবে বাড়ছে আমাদের উজানে, আমরা সেটার একটা ইফেক্ট আমাদের উপর পড়বে এবং আগস্টে একটা বন্যা হওয়ার উনি আশঙ্কা ব্যক্ত করেছেন এবং সকলকে উনি এই বন্যাকে মোকাবেলার জন্য একটা প্রস্তুতি নেওয়ার জন্য আগাম নির্দেশনা দিয়েছেন। সারা দেশে ১০৭টি পুলিশ থানায় ৯ ক্যাটাগরিতে ভবন হবে। শহর ও শহরতলি বিবেচনায় ব্যারাক ও প্রশাসনিক ভবন। এর আগে ১৭৭টি পুলিশ থানায় এমন ভবন নির্মাণ হয়। বাকি ৩৫৫ পুলিশ থানার জন্য সুনির্দিষ্ট একটি প্রকল্প নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মূল্যায়ন করে আইএমডি আছে, তারা দেখবেন। অন্যান্য আমরা গ্রাউন্ডে দেখছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছেন, ওই এলাকার এমপি সাহেবের দেখছেন, অনেক তদারকির অনেক অংশীজন রয়েছেন। তারা কিন্তু এটা দেখবেন এবং এটা বাস্তবায়ন কিন্তু আস্তে আস্তেই হবে। বাট এই যে একটা সিদ্ধান্ত যে এগুলিকে ফেলে রাখা যাবে না। অনুমোদন পাওয়া প্রকল্পের মধ্যে কুমিল্লা শালদা কসবা সড়ককে মহাসড়কে উন্নীত করতে ব্যয় হবে প্রায় ১৪০০ কোটি টাকা। ১৮২ কোটি টাকা খরচ বেড়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে। আর ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়নে নেওয়া হয়েছে ১৪৫ কোটি টাকার প্রকল্প। কৃষিকাজ যেন ব্যাহত না হয়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট অঞ্চলে ৪ জেলায় আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে নতুন কিছু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি নিম্নাঞ্চলে পানি বাড়বে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সুনামগঞ্জে সড়ক তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে ২ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গত ৩ দিনের ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে বেড়েছে সুরমা ও জাদুকাটা নদীর পানি। এতে সুনামগঞ্জে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাহিরপুর ও বিশম্ভুপুর উপজেলা সদরের বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে বন্যার পানি। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জেলার ২ শতাধিক গ্রামের ৩ লাখের বেশি মানুষ পানিবন্দী। সড়ক তলিয়ে গিয়ে জেলা সদরের সাথে তাহিরপুর ও বিশম্ভুপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখন যে বর্তমানে যে বন্যা হয়েছে, আগের চেয়ে আরো ভয়াবহ আরো বড় বন্যা হয়েছে। পানি যে বাড়তেছে, মানে আগের বন্যাতে বড় হইতে পারে পানি। সারা দেশে আরও ৩ থেকে ৪ দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তাই জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জে যে হাওরগুলো রয়েছে এগুলো কিন্তু এখন পরিপূর্ণ, পানিতে কানায় কানায় পরিপূর্ণ। এখন পর্যন্ত খুব বেশি একটা পানি নামে নাই এবং সেক্ষেত্রে জনদুর্ভোগ বাড়বে। তো আমি স্থানীয় জনগণ যারা আছে তাদেরকে একটু সতর্ক থাকতে বলবো। এদিকে মৌলভীবাজারের মনু, কুশিয়ারা ও জুরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে চলমান বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কায় স্থানীয়রা। পানির লাগি তখন গর্তাকে বারবার উপায় নাই, কাচ্চা বাচ্চা লইয়া পানি একবারে নামি গেছিল। বর্তমানে এই ৩-৪ দিনের বৃষ্টির কারণে আমাদের পানি আবার স্বাভাবিকভাবে বাইরে গেছে। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে সীমান্তবর্তী উপজেলাগুলো আবারও বন্যার আশঙ্কা রয়েছে জানিয়েছে প্রশাসন। চেরাপুঞ্জিতে ৩১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এর প্রভাব আজকে ব্যাপকভাবে এখানে পড়েছে। পানি যে উচ্চতা সীমা সেটি বৃদ্ধি পাচ্ছে। এদিকে বৃষ্টির প্রভাবে নেত্রকোনাতেও বেড়েছে নদ নদীর পানি। বেশ কিছু এলাকা নিম্নাঞ্চলে প্রবেশ করেছে পানি। শেরপুরে ৩টি নদীর পানি বিপদসীমার উপরে।
ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার অন্তত 23টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হঠাৎ বন্যার কারণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার আজকের এইচএসসি ও আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর বেড়িবাঁধে 5টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এতে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। সোমবার রাত 11:15টার দিকে বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে। মুহুরী নদীর পানি বিপদসীমার 100 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এক পর্যায়ে বাঁধ উপচে ফুলগাজী বাজারে পানি ঢুকতে শুরু করে। এতে প্লাবিত হয় বাজার এলাকার দোকানপাট। পরে রাতে ফুলগাজীর সদর ইউনিয়নের দৌলতপুর এলাকায় বেড়িবাঁধ 3 জায়গায় ভেঙে যায়। আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি এবং ছাত্রছাত্রীদের সামগ্রিক অবস্থা বিবেচনা করে আমাদের কেন্দ্র সচিব এবং আমি এবং অন্যান্য যে আমাদের কমিটি কর্মকর্তারা আছেন, আমরা একটা মিটিং করি। সেই মিটিং থেকে আমরা একটা প্রস্তাব প্রেরণ করি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে যে আমাদের এখানে পরীক্ষা গ্রহণের জন্য এই মুহূর্তে অনুকূল পরিবেশ নেই। তো তার প্রেক্ষিতে আমাদের বোর্ড আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। এখন আমাদের আগামীকাল ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম রাজ্য। রাজ্যটির 19টি জেলা 6,44,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ভারী বৃষ্টির কারণে ব্রহ্মপুত্র সহ রাজ্যটির অন্তত 8টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইতে থাকায় এই বন্যা দেখা দিয়েছে। সেখানকার ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে ডুবে গেছে। চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাজ্যের লক্ষ্মীপুর জেলা। সেখানে প্রায় 1,44,000 মানুষ পানিবন্দী রয়েছেন। আসামের 8,000-এর বেশি বাস্তুচ্যুত মানুষ 72টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। এছাড়া বন্যা দুর্গতদের সহায়তা দিতে 64টি ত্রাণ বিতরণ কেন্দ্র কাজ করছে। সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও মেয়েদের স্থাবর অস্থাবর মোট 43.5 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া সন্দেহজনক আরও সম্পদের তথ্য উপাত্ত যাচাই করতে বেনজির পরিবারে তথ্য চাওয়া হয়েছে, যা 21 কর্মদিবসের মধ্যে দিতে হবে। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। প্রাথমিক অনুসন্ধানে বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। প্রাপ্ত তথ্য ও নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, বেনজির আহমেদের নামে 9 কোটি 25 লাখ ও স্ত্রী জেসমিন মির্জার নামে 21 কোটি 34 লক্ষ ছাড়াও তার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে 8 কোটি 10 লাখ, মেজ মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে 4 কোটি 75 লক্ষ টাকার অবৈধ সম্পদ রয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন 26-এর 1 অনুযায়ী তাদের সম্পদগুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সব মিলিয়ে বেনজির পরিবারের মোট 43.5 কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। এছাড়াও সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে বেনামে আরও স্থাবর অস্থাবর সম্পদের তথ্য মিলেছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। আগামী 21 কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা তথ্য দিলে আইনি ব্যবস্থা নেবে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের ইস্যু ব্যক্তিগত, এর কোনো দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। সকালে রাজশাহী মহানগর পুলিশের 32তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। পুলিশ প্রধান আরও বলেন, কেউ দুর্নীতি বা অনিয়ম করে থাকলে তা তার ব্যক্তিগত ব্যাপার, এর দায় পুলিশের নয়। পুলিশের শুদ্ধি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অপরাধীদের অপরাধের কৌশল ও ধরন পরিবর্তন হওয়ায় পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করা হয়েছে। যুক্ত করা হচ্ছে প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক সরঞ্জাম। ব্যক্তির দায় এটা আমরাকে কখনো এটাকে আমরা এই আমাদের সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নিই না। এটা ব্যক্তির দায়, যেভাবে এটার তদন্ত প্রক্রিয়া চলছে এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে। 5 বছর পর পর সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সম্পদের হিসাব দিতে হবে। নিজ নিজ বিভাগে দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত।
এই নির্দেশ বাস্তবায়নের রিপোর্ট জমা দিতে হবে 3 মাসের মধ্যে। মঙ্গলবার এক রিটের শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন ও রুল জারি করেন। সম্প্রতি নজরে এসেছে সাবেক আইজিপি বেনজির আহমেদের অঢেল সম্পদের তথ্য। এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধেও বিপুল অবৈধ সম্পদের অভিযোগ মিলেছে, যা আলোড়ন তুলেছে সারা দেশে। এরপর নড়ে চড়ে বসেছে সরকার। সেই ঢেউ লেগেছে আদালতেও। সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব জমা দিতে হাইকোর্টে রিট দায়ের করেন এক আইনজীবী। তার দাবি, সরকারি কর্মচারী বিধিমালা 1979 অনুযায়ী প্রতি 5 বছর পর পর সরকারি কর্মচারী ও তার পরিবারের সম্পত্তির হিসেব সরকারের কাছে দাখিল করার কথা। মঙ্গলবার শুনানি শেষে আইন অনুযায়ী সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত এবং কেন ডিজিটাল মাধ্যমে সেই হিসাব প্রকাশ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও কাজী ইবাদত হোসেনের বেঞ্চ। মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য। এ সময় বিচারপতিরা বলেন, ঘুষ, দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ না হলে জাতির পিতার সোনার বাংলা গড়া যাবে না। কোর্ট বলেছেন যে জনগণকে একটা আন্দোলন করতে হবে, জনগণকে সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে দুর্নীতি দূর হয়, মানি লন্ডারিং দূর হয়, কারণ এই দুর্নীতি মানি লন্ডারিং উন্নয়নের অন্তরায়। দুর্নীতি ঠেকাতে সরকারি চাকরিজীবীদের নিয়মিত সম্পদের হিসাব রাখার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMFও। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জমির মালিকের ভুয়া স্বাক্ষর ও টিপসই ছাড়া ভুয়া দলিলে রাজধানীর কাওলায় নির্মাণ হয়েছে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। পিবিআই বলছে, মামলা হলে দেওয়ানি না ফৌজদারি, কোন ধারায় বিচার হবে সে বিতর্ক তুলে 6 বার আদালতের সময় নষ্ট করেছে আসামিপক্ষ। পরে আদালতের নির্দেশে পিবিআই তদন্ত শেষে বিচার চলছে সিএমএম কোর্টে। এক সময় কারওয়ান বাজারে ছিল নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। স্থায়ী ক্যাম্পাসের জন্য 2013 সালে কর্তৃপক্ষ 5 বিঘা জমি কেনে আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্টের নজরুল ইসলামের কাছ থেকে। জমির দাম 50 কোটি টাকা। 2 কিস্তিতে 30 কোটি টাকা পরিশোধ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট এবং তাদের পৃষ্ঠপোষক প্রাসাদ নির্মাণ। বাকি টাকা দিয়ে 3 মাসের মধ্যে জমি রেজিস্ট্রেশনের কথা ছিল। জমি রেজিস্ট্রেশনের দায়িত্ব নেন ভোরের পাতা পত্রিকার সম্পাদক কাজী এরতেজা হাসান। কারওয়ান বাজারে নিজ পত্রিকা অফিসে ভুয়া লোককে জমির বিক্রেতা বানান। টিআই বইয়ে স্বাক্ষর বাধ্যতামূলক হলেও সাব রেজিস্ট্রারকে টিপসই ছাড়াই দলিল তৈরিতে বাধ্য করেন এরতেজা। পিবিআই বলছে, টিপসই দিতে চাননি বলে উল্লেখ করেছেন সাব রেজিস্ট্রার। তখন তারা বললো যে না, এই জায়গায় চেয়ারম্যান সাহেব আছে ভিতরে, আপনি এটা সাইন করেন, সব কিছু করেন, আমরা এটা করে দিব। ভিতর থেকে নিয়ে যে সাইন করে ওনাদেরকে দিয়ে দেয়, চেয়ারম্যান সাহেব সাইন করে দিছে। এটা আসেনা চেয়ারম্যান সাইন করে দিছে বলে এটা ওনাদেরকে পরে ওই জায়গা থেকে বের করে। মালিককে শনাক্ত করে ভুয়া কাগজ জমা দেন এরতেজা এবং নর্দার্নের চেয়ারম্যান আবদুল্লাহ। মামলার 4 নং আসামি কাজী এরতেজার অফিসে গেলেও তিনি দেখা করেননি। মামলার প্রধান আসামি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর এই পরিচালক ভুয়া কাগজে বিশ্ববিদ্যালয় করেছেন। বারবার যোগাযোগেও তিনি সাড়া দেননি। আপনি যদি চান আমার নাম্বারটা রাখতে পারেন। পিবিআই বলছে, মামলা বিলম্ব করতে 6 বার উচ্চ আদালতে গেছে আসামিপক্ষ। চার্জশিটের বৈধতা চ্যালেঞ্জ করেও তারা সময় নষ্ট করেছেন। মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট বিভাগ শুনানিতে বলেছেন যে না, মামলাটি চলতে কোনো বাধা নাই, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হবে যে এটি দেওয়ানি না ফৌজদারি। জমি সংক্রান্ত দেওয়ানি মামলার মধ্যে একটি ফৌজদারি মামলা লুকিয়ে থাকে, এটি ফৌজদারি অপরাধ লুকিয়ে থাকে। আমরা এটি এখান থেকে বার করার চেষ্টা করেছি। প্রভাব খাটিয়ে সরকারি দলিল কমিশনিংয়ের ঠিকানাও পরিবর্তন করেছেন আসামিরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অচল সব সরকারি বিশ্ববিদ্যালয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলছেন শিক্ষকরা। তবে শিক্ষকদের দাবি অযৌক্তিক বলছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দুপুরে পরিকল্পনা কমিশনে অর্থমন্ত্রীর দপ্তরে কথা বলেন তিনি। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা দ্বিতীয় দিন কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
মঙ্গলবার সকালে বুয়েট প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। বক্তারা বলেন, স্কিমের কারণে জুলাইয়ে যোগ দেয়া শিক্ষকরা অবসরের পর এককালীন টাকা ও অন্যান্য সুবিধা পাবেন না। ভবিষ্যৎ প্রজন্ম যারা এই শিক্ষকতা পেশায় আসবেন তারা কিন্তু তাদের সেই আর্থিক সুরক্ষা বলয়টা থাকবে না, এবং আমরা যেটা শঙ্কা করছি যে ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের মূল ফটকে 1 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়। আলোচনা ছাড়াই স্কিম চালু হয়েছে জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালানোর ঘোষণা তাদের। শিক্ষকরা বৈষম্যের যে বৃত্তাবান আপনারা তৈরি করছেন, বাতায়ন তৈরি করছেন, সেই বৈষম্যের বাতায়ন থেকে আমার প্রজন্মকে আমরা মুক্ত করবার চেষ্টা করছি। জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই কর্মবিরতি পালন করেন। শিক্ষার্থীদের সেশন জটের শঙ্কা নেই জানিয়ে তারা বলছেন, দাবি আদায় হলে অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দেয়া হবে। হঠাৎ করে প্রত্যেক স্কিমের মধ্যে নেই সরকারি কর্মকর্তাদের জন্য আগামী বছর করা হবে, এটাও তো খুব দুঃখজনক। আমরা মনে করি সার্বজনীন হলে সবার জন্য একই রকম সিস্টেম থাকা উচিত। এদিকে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাড়ি থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে অভিযানে 3টি বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে তারা। কক্সবাজার থেকে আটক করা এক নারী জঙ্গির তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালায় অ্যান্টি টেরোরিজম ইউনিট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকার এই বাড়িটি মঙ্গলবার সকাল থেকে ঘিরে রাখে অ্যান্টি টেরোরিজম ইউনিট। একই সময়ে বাড়িটির বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়, বিচ্ছিন্ন করা হয় গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। 4তলা ভবনের 3য় তলার একটি ফ্ল্যাটে দুপুরে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় 3টি বোমা আর বোমা তৈরির সরঞ্জাম। পরে নিরাপদ দূরত্বে বিস্ফোরণ ঘটানো হয় বোমাগুলো। 3টা ডিফারেন্ট টাইপের আইডির মতো বস্তুর, সংদিগ্ধ বস্তুর সন্ধান পাই, এবং সেক্ষেত্রে আমরা সেই 3টি আইডির মধ্য থেকে একটিকে আমরা উপরেই ডিসপোজাল করি এবং বাকি 2টি আইডি মুভেবল মনে হচ্ছিল, আমাদের কাছে সিকিউর মনে হচ্ছিল, যে কারণে আমরা বাহিরে এনে সেটাকে ডিসপোজ করি। আরও কিছু ম্যাটেরিয়ালস আমরা পেয়েছি, তাতে মনে হয় তারা এখানে বসেই এগুলো বানিয়েছে। স্থানীয়রা জানায়, ওই ফ্ল্যাটে 3 মাস ধরে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছিলেন এক ব্যক্তি। তাকে বাইরে কম বের হতে দেখেছেন তারা। চাকরির খোঁজে বরপা এলাকায় অবস্থান করছেন বলেও জানান ওই ব্যক্তি। সন্দেহ হয় না, এভাবে চলতো, দেখতাম আসা যাওয়া করতো। ওরা আমার লগের প্লেটে থাকে, লগের বাসা আর কি এক প্লেটে থাকি, তো আর কি দেখবো, এরা হাজব্যান্ড ওয়াইফ আর কি থাকতো। জঙ্গলি আছে না কি আছে, আমরা নিজে বাড়িতে থাকি। 2 দিন আমার সাথে আলাপ হয়েছে, পরে জিগেলাম কই চাকরি করেন ভাই, কি ব্যাপার সেবার। পরে কইলো সিটাংরো চাকরি করে। পরে আমি হেরে বললাম যে সিটাংরো চাকরি করেন, এত দূরে আই রুম নিলেন। বিকেল 5টার দিকে অভিযান শেষ করে পুলিশ। তবে ভবনটি ঘিরে আরও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।